সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু, চাইলে যে কোনো মুহূর্তে শেখ হাসিনার ভাগ্য বদল করে দিতে পারে। ইতিহাসে বহু হত্যাকাণ্ডের ঘটনা জড়িত, এখন সন্ত্রাস দখলের রাজনীতির পথে। ১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারে নাই রাশেদ খানকে নিয়ে দিল্লির নতুন চাল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আসলে সবচেয়ে বড় শক্তি। তিনি যদি একবার তার করুণা বঞ্চিত করেন এবং তিনি যদি এই তিন দলের যে ভাগাভাগির সরকার তিনি গঠন করেছেন আর তার উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বিদেশ থেকে উড়িয়ে এনে তার বিভিন্ন খাস লোকদেরকে দিয়ে, এই পুরো ব্যবস্থায় তিনি যদি যে কোনো একটা রাজনৈতিক দলকে একবার ছুঁড়ে ফেলেন, তাহলে সেই রাজনৈতিক দলের আর দুটো হাড্ডি পাওয়ারও জোগাড় থাকবে না। দর্শক, গত বছর জুলাই আন্দোলনের পরে জুলাই যোদ্ধা, সমন্বয়ক, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, এনসিপি, বাকসাস, এই ব্যাপারগুলো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এত বেশি বিতর্কিত হয়েছে। সাথে জুলাই ফাউন্ডেশন, জুলাই যোদ্ধাদের গেজেট, এই ব্যাপারগুলো নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছে এবং নানা কর্মকাণ্ড এই বিতর্ককে আরো বেশি উস্কে দিয়েছে। বিশেষ করে পর বিএনপির অনেক নেতাকর্মীরা মিলাটিলা তো দিতে পারেন, খুশিতে মিষ্টিও বিতরণ করতে পারেন, তবে মেয়র হয় নাই, গেজেটেড ছিল। ইশরাক নিশ্চিত তিনি মিষ্টি খাওয়াবেন, কারণ এই ডক্টর ইউনূস সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী আপনি ডক্টর আসিফ নজরুল না, এই মুহূর্তে আসিফ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশেষ করে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ও গোপন কৌশল এখন রাষ্ট্রীয় অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াকার উজ্জামান এখন দেশের সংবেদনশীল ভারসাম্যের প্রতীক। একজন ব্যক্তি যিনি একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হিসেবে রাজনৈতিকভাবে সংযুক্ত, আবার অন্যদিকে সেনাবাহিনীর ভেতরে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা রক্ষা করার প্রয়াসে ব্যস্ত। এই দ্বৈত অবস্থানই তাকে একই সঙ্গে অনেকের আস্থা ও অনেকের আশঙ্কার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। রাজনৈতিক মহলে গোপন দ্বন্দ্ব ও সন্দেহ। বিশেষ সূত্রের দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর কিছু প্রভাবশালী সদস্য ওয়াকারকে বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন। তারা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কানে ক্রমে এমন ধারণা দিচ্ছেন যে ওয়াকার একজন রাজনৈতিকভাবে উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা, যিনি ভবিষ্যতে সরকারের জন্য ঝুঁকি হয়ে উঠতে পারেন। ফলে তার বিরুদ্ধে আইনি পথে সরানোর পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টির মতো রাজনৈতিক দলগুলোও তাকে নিজেদের ক্ষমতা পুনর্বিন্যাসের প্রধান বাধা হিসেবে দেখছে, কারণ ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী এখনও পর্যন্ত কোনো দলের প্রতি প্রকাশ্য সমর্থন দেখায়নি। পুনরুজ্জীবিত মামলার ছায়া। বিডিআর বিদ্রোহ 2009 এবং গুম খুন পুনঃতদন্ত মামলা আবার সামনে আনা হচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন আইসিটি ট্রাইব্যুনালের আওতায় এই দুটি মামলাকে পুনরুজ্জীবিত করে ওয়াকারের নেতৃত্ব ও ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার একটি প্রক্রিয়া চলছে। অভিযোগের আড়ালে মূল উদ্দেশ্য আইনের আড়ালে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া। একজন সাবেক মানিশ কর্মকর্তা বলেন, যদি এই প্রক্রিয়ায় সেনাপ্রধানকে লক্ষ্যবস্তু করা হয়, তাহলে এটা কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, গোটা বাহিনীর শৃঙ্খলার বিরুদ্ধে আঘাত হবে। বাহিনীর ভেতরে চাপ ও অনিশ্চয়তা। সূত্র বলছে, গত কয়েক সপ্তাহে সেনা সদর দপ্তরে একাধিক বৈঠকে বিভিন্ন গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা ওয়াকারের নির্দেশে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার বার্তা দিয়েছেন। কিন্তু সরকারের কিছু অংশ এই অবস্থানকে তাদের নীতির সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখছে। একই সময়ে সেনাপ্রধানের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা হঠাৎ করে বদলি হয়েছে, যা পর্যবেক্ষকরা মনে করেন অভ্যন্তরীণ চাপে নেওয়া সিদ্ধান্ত হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাহিনীর ভেতরে বিভাজনের এই ছায়া যদি গভীর হয়, তাহলে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য অভূতপূর্ব ঝুঁকি তৈরি করতে পারে। আইন বনাম রাজনীতি এক সূক্ষ্মরেখা। বিশেষজ্ঞদের মতে আইনের প্রয়োগ ও রাজনৈতিক উদ্দেশ্য, এই দুইয়ের সীমারেখা দিন দিন অস্পষ্ট হয়ে পড়ছে। যদি কোনো আইন প্রক্রিয়া রাজনৈতিক প্রতিশোধে পরিণত হয়, তাহলে সেটা শুধু একজন ব্যক্তিকে নয়, রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিকেই দুর্বল করে ফেলবে। অবসরপ্রাপ্ত এক বিচারপতি বলেন, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই নিরাপদ থাকে না যখন আইনের প্রয়োগ রাজনৈতিক ইচ্ছার ছায়ায় পরিচালিত হয়। রাষ্ট্রীয় স্থিতিশীলতার ঝুঁকিও ভবিষ্যৎ প্রশ্ন। বাংলাদেশে সেনাবাহিনী শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি দেশের সার্বভৌমত্ব, সংবিধান ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার রক্ষা কবচ। ফলে বাহিনীর শীর্ষ নেতৃত্বকে যদি রাজনৈতিক প্রতিহিংসার কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয়, তাহলে তা গোটা রাষ্ট্রীয় কাঠামোকেই অনিশ্চয়তায় ফেলে দিতে পারে। একজন বিশ্লেষক সতর্ক করেন, ওয়াকার উজ্জামানকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন এখন আর শুধু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনাকে প্রভাবিত করতে পারে। স্বচ্ছতা ও ভারসাম্যের আহ্বান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দরকার প্রমাণভিত্তিক পদক্ষেপ, স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষা।
রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে পেশাদারিত্ব বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের ইতিহাস বলে সামরিক ও সামরিক সম্পর্কের টানাপোড়েন কখনোই রাষ্ট্রের জন্য মঙ্গল বয়ে আনেনি। তাই প্রয়োজন সতর্কতা, সংযম ও সংবিধান নির্ভর নেতৃত্ব, যাতে দেশের নিরাপত্তা, রাজনীতি ও গণতন্ত্র একই সঙ্গে টিকে থাকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একাধারে রাজনীতির মূলধারার ডক্টর ইউনূস নির্বাচন প্রস্তুতি বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠক করে আমাদের সাবধান করে বলেছেন যে ছোট কোনো শক্তি নয়, বড় শক্তি দেশের ভেতর এবং বাইরে থেকে নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। ছোটখাটো নয়, বরং বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে উল্লেখ করে এ বিষয়ে প্রস্তুত ও সতর্ক থাকার নির্দেশ তিনি দিয়েছেন নির্বাচন প্রস্তুতির জন্য উচ্চ পর্যায়ের কমিটিতে। এবং তিনি বলেছেন আসন্ন নির্বাচন বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করবে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং, ছোটখাটো নয়, বরং বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। যত ঝড়ঝাপটা আসুক না কেন তা অতিক্রম করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন করতে হবে। তো ওই বৈঠক শেষে ডক্টর ইউনূসের খাস বান্দা প্রেস সচিব শফিকুল আলম বেরিয়ে যখন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ভেতরে হয়েছে বলে জানিয়েছেন, তারপর আমি দেখলাম মানে ডক্টর ইউনূসের এসব ছেলে ভোলানো গল্প শুনলে আমার শুধু নানা রকম রূপকথা বা শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। আমার মনে পড়ে গেল একেবারে ছোটবেলায় বিটিভিতে টিপু সুলতান নামে একটা সিরিয়াল দেখাতো এবং সেখানে দেখাতো যে ওরা সারাক্ষণ যুদ্ধক্ষেত্রে হাতি ঘোড়া ঢাল তলোয়ার নিয়ে আছে, মানে আমার যতটুকু মনে পড়ছে দৃশ্যকল্পটা, এবং সেই মাঠের মধ্যে হঠাৎ আক্রমণ বলে ঝাঁপিয়ে পড়ছে আর বিভিন্ন দিক থেকে হাতি ঘোড়া ঢাল তলোয়ার নিয়ে ধুলা উড়িয়ে আক্রমণকারীরা আসছে। ডক্টর ইউনূস এই যে ছেলে ভোলানো গল্পগুলো বলছেন, কে হঠাৎ করে আক্রমণ করতে বাংলাদেশে আসছে, তার একেবারে খাস লোক আমেরিকা পাস প্রফেসর আলী রিয়াজকে যে তিনি উড়িয়ে এনেছেন সংস্কার করবার জন্য, ঐকমত্য করবার জন্য, তিনি জুলাই সনদ নামে নির্বাচন বানচালের পুরো নীল নকশা তো জাতির সামনে পেশ করে ফেলেছেন। তিনি জুলাই সনদ স্বাক্ষর করিয়েছেন দোনোমনো বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে, জাতীয় নাগরিক পার্টি করে নাই, জামাত বিএনপি করেছে। তখন হাস্যোজ্জ্বল রাজনৈতিক দলগুলোর চেহারা দেখে মনে হলো তারা সকলেই ফেব্রুয়ারির নির্বাচন এবং জুলাই সনদে একমত। সেটা অবশ্য আকেলমান্দ লোক ভেবেছিলেন কিনা সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আমরা বারবার প্রশ্ন তুলছিলাম যে এই ঐক্য কি ছবি তোলার ঐক্য কিনা। কিন্তু দেখেন এরপর আলী রিয়াজ হঠাৎ হাজির হয়েছেন এক বাস্তবায়ন আদেশ নিয়ে, যেই বাস্তবায়ন আদেশ কে স্বাক্ষর করবেন তা নিয়ে জামাত বিএনপি এনসিপি কারো মধ্যে ঐক্য নাই। এনসিপি এবং জামায়াত ইসলামী বলছে এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যাতে কিছুতেই করতে না পারে। বিএনপি সংবিধানটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, মানে ৭২-এর সংবিধানটা পুরো ছুঁড়ে ফেলে দিলে এই দেশে যে আর কোনোদিন নির্বাচন হবে না, এটুকু বোঝার মতো বোধ বুদ্ধি কয়েকবার সরকার চালানো বিএনপির কিছু নেতার এখনো অবশিষ্ট আছে। কাজে বিএনপি এখন কোনো মতে আত্মচিৎকার করে সংবাদ সম্মেলন ডেকে বলছে স্থায়ী কমিটির বৈঠক শেষে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আদেশ, সাংবিধানিক আদেশ স্বাক্ষরের কোনো এখতিয়ার নাই। বিএনপি আরো চমকে গেছে যে আলী রিয়াজের এই দরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে সরকার যাতে গণভোটের উদ্যোগ নেয়। দেখেন আপনি, ডক্টর ইউনূস একদিকে বড় শক্তির কথা বলছেন, আর বড় শক্তি কোনটা, মানে ভারত, আওয়ামী লীগ ভারত যদি এত বড় শক্তি হয়ে গেল, তাহলে সেই বড় শক্তিকে খেপিয়ে রেখে বাদ দিয়ে ডক্টর ইউনূসের সরকার নির্বাচন করতে পারবেন, মানে এই যুদ্ধাবস্থা তৈরি করে নির্বাচন করতে পারবেন, তার জন্য তার কৌশল কি, মানে কি করে, আমরা কিভাবে প্রস্তুত থাকবো, কিভাবে সতর্ক থেকে সেটা ঠেকাবো, সেই বিষয়গুলো তো ডক্টর ইউনূসের কৌশলগুলো পরিষ্কার করা উচিত, মানে গ্রেফতার, মামলা, হামলা ছাড়া গুলো পরিষ্কার করা উচিত। আর ভারত এত বড় শক্তি হয়ে গেল নাকি ডক্টর ইউনূস বলছেন বড় শক্তি আমেরিকা এখন তার উপর নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। মানে বড় শক্তি বলতে তো আমরা চিরকাল আমেরিকাকে বুঝে এসেছি, এখন বড় শক্তি আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন জেরবার হয়ে যাচ্ছে, একবার সরকারের কাছে যায়, একবার জামাতের কাছে যায়, একবার বিএনপির কাছে যায়, যে কোনো ভাবে যাতে নির্বাচনটা করিয়ে তারা একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্যগুলো ঠিকমতো শুরু করতে পারে এবং এক রকমের হাত ঝেড়ে ফেলতে পারে। যে বিপ্লব তারা বাংলাদেশে ঘটিয়েছে সে বিপ্লব পরবর্তীতে একটা স্থিতিশীলতা এনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে বলে তাদের অ্যাসাইনমেন্টটা শেষ করতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সরকার তো সেটা চান না। ডক্টর ইউনূস সরকার যদি সেটা চাইতেন তাহলে যে কোনো দিক থেকে আক্রমণ চলে আসতে পারে, এ ধরনের ভয় দেখানো, মানে ওই যে ডাইনি চলে আসবে, ব্রহ্মদত্তি গাছের উপর বসে আছে, এ ধরনের ভয় না দেখিয়ে ডক্টর ইউনূস সরকারের তো এখন আলাপ করবার কথা, আলোচনা করবার কথা যে কখন গণভোট, কখন নির্বাচন, কি করে ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠান করা যায় গণভোটটা আগে অনুষ্ঠান করলেও, এবং কেন বিএনপি কিছুতেই আগে চাইছে না, আর কেন জামায়াতে ইসলামীকে নির্বাচনের আগেই গণভোটটা করতে হবে। আর জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তার এত প্রিয় দল, যেই ছেলেগুলোকে নাকি তিনি রাজনৈতিক দল করতে বলেছেন বলে যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বেরোলেন, সেই দলটির নেতাদেরকে ডেকে পর্যন্ত তিনি জিজ্ঞেস করছেন না যে বাবারা শাপলা কেন তোমাদের লাগবেই, শাপলা না হলে নিবন্ধন নিচ্ছ না, নিবন্ধন না নেওয়ার ফলে রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার হয়ে নির্বাচনে কি করে অংশ নেবে সেটা ঠিক করছো না, এই বিষয়টা কি, নাকি উনি নিজেই, মানে আমার তো সন্দেহ উনি নিজেই প্যাচ লাগিয়ে রেখেছেন যাতে কিছুতেই শাপলাটা এনসিপি না পায় এবং এনসিপি শাপলা ছাড়া নির্বাচনে যাবে না যেহেতু ঘোষণা দিয়ে রেখেছে। উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন।
এখন তারা কোন দলের পক্ষে করবেন এটা নিয়ে এখনো 5% আশঙ্কা আছে। যেমন কোনো কোনো জায়গায় এমন বক্তব্য শোনা যাচ্ছে যে উপদেষ্টা আসিফকে বিএনপিতে জায়গা দেওয়া হবে, এমনকি একটা ভালো পদ তাকে দেওয়া হবে, ভবিষ্যতে পাশ করলে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের একটা পোস্ট পদবি তাকে দেওয়া হবে, বিকজ হি ইজ রাইট নাও একটা সুপার কপ হিসাবে আছেন। তবে মাহফুজের অবস্থান নিয়ে অনেকে বলছেন যে তার বাবা যেহেতু বিএনপিতে দীর্ঘদিন রাজনীতি করছেন, এমনকি রানিং কমিটিতেও আছেন, সো সেক্ষেত্রে মাহফুজও বিএনপি রাজনীতি করবে। তবে আমাদের গণমাধ্যম কালবেলার যে রিপোর্ট সেখানে বলা হয়েছে যে কালবেলাকে জানিয়েছে অন্তর্বর্তী সরকার এবং এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র যে এটা যেই ছাত্র উপদেষ্টাদের দুজনেই পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিতে পারেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। কিন্তু দিন শেষে মাহফুজের ভাই বলছিল যে তিনি আপনার এনসিপির পক্ষ থেকেই সম্ভবত তার যে স্থানীয় এলাকা সে এলাকা থেকে আপনার নির্বাচন করবেন। আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রেও যতদূর আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির পদ পদবি নিয়ে নানাচাড়া খবর পাইছি বা গণমাধ্যমে আসছে, সেখান থেকে এটাও নিশ্চিত যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও দিন শেষে এনসিপিতে যাবেন। তবে এনসিপি আগামী 1 মাসে নিজেদের রাজনৈতিক অবস্থান কতটুকু গোছাইতে পারে এটাও কিন্তু একটা ফ্যাক্ট। তো দুজন আসলে পদত্যাগ করার মূল কারণ হচ্ছে বিএনপির চাপটাপ কিছুই না, যেহেতু তফসিল ঘোষণা হয়ে যাবে, সো যারা নির্বাচন করবেন রাজনীতি করবেন তাদেরকে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে, নয়তো তারা কিন্তু কেউই আর নির্বাচন করতে পারবে না। সো আমরাও জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। সো ওই ঘোষণার তারিখটা আরো দিনক্ষণ হয়তো স্পষ্ট হয়ে যাবে, তখন হয়তো সুযোগ বুঝে 1 দিন বা 2 দিন আগে এই দুজন উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন। এখন নির্বাচন নিয়ে 5% প্লাস মাইনাস আছে, এনসিপির বাইরে নির্বাচন করলে করতে পারে। আবার আসিফ তার নিজ এলাকা থেকে করবেন না, কারণ এটা কায়কোবাদ ভাইয়ের এলাকা, বড় গরম মানুষ, এলাকাতে নিরঙ্কুশ জনসমর্থন আছে, আসিফ এখানে টিকবে না, ফেল করবে। এর মধ্যে আসিফের ঘোষণা ছিল সে লোকালি রাজনীতি করবে না, সেন্ট্রালে রাজনীতি করবে, কেন্দ্রীয় পর্যায়ে। তো এই ক্ষেত্রে অনেকে বলছেন যে কেন্দ্রীয় জায়গায় হয়তো বিএনপি কোনো একটা ইশারা দিতে পারে, এই প্লাস মাইনাস মন্তব্য আছে আর কি, সময় বলে দেবে। ভালো থাকবে। যুগ এখনো শেষ হচ্ছে না, এবার উঠে এসেছে আরেক ভয়াবহ চিত্র। 21 টেলিভিশনের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে বাতিল হলো 128 জুলাই যোদ্ধার গেজেট। চিন্তা করা যায় 128 জনের গেজেট বাতিল হয়েছে। 128 জনের গেজেট যখন একবারেই বাতিল হচ্ছে, তখন কি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে এখনো ওখানে শত শত নামের তালিকা, ভুয়া নাম নেই? নিশ্চিত করে বলার কোনো উপায় নেই। এই যে 128 জনের ভুয়া তালিকা, এরা যে এতদিন সুযোগ সুবিধা নিল, সরকারের টাকার মানে 12 ছড়াদ্দ করলো, তার হিসাব দেবে কে? এর জন্য দায়ী ব্যক্তিরা কি শাস্তি পাবে? এই কাজ যারা করেছে তারা কি শাস্তির আওতায় আসবে? এই প্রশ্নের উত্তর আমার মনে হয় যে কোনো কালেই আমরা পাবো না। কি বলছে গণমাধ্যম? বলছে জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া 128 জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকালকে জানানো হয়েছে 128 জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে যারা সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে। আইনানুগ ব্যবস্থা নিতে যান, তারপরে দেখা যাবে যে নতুন আরেকটা আন্দোলন, যে এই আন্দোলন জ্বালাও পোড়াও, ঘেরাও, সচিবালয় ঘেরাও, তারপরে দেখা যাচ্ছে তাদের অনশনে পানি খাওয়াতে যাচ্ছে সরকারের কোনো উপদেষ্টা। এরকম মানে সার্কাস দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সেখানে বলা হচ্ছে ময়মনসিংহ বিভাগের 21 জন, সিলেট বিভাগের 27 জন, চট্টগ্রাম বিভাগের 39 জন, খুলনা বিভাগের 9 জন, রংপুর বিভাগের 3 জন, ঢাকা ও রাজশাহী বিভাগের 13 জন, বরিশাল বিভাগের 2 জনের গেজেট বাতিল করা হয়েছে। মানে এখানে মানে অপরাধের সংখ্যা বরিশালে সব থেকে কম সেটা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে রংপুর 3 জন মাত্র। অভ্যুত্থানে আহত ব্যক্তিদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু জুলাই যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ায় 128 জনের গেজেট বাতিলের জন্য জেলা কমিটি সুপারিশ করে। তাদের সুপারিশের ভিত্তিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের গেজেট বাতিল করেছে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের জুলাই শহীদ এবং আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের এককালীন অর্থ সহায়তা ছাড়াও প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে। 2 দফায় 844 জন জুলাই শহীদের নামে গেজেট প্রকাশ করা হয়। এর আগে 8 জনের গেজেট বাতিলও করা হয়। এটা একটু ভুল তথ্য, 8 জন শুধু না, 2 দফায় গেজেট বাতিল করা হয়েছে। তারপরে প্রথম আলোর রিপোর্টের ওই 52 জনের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, যেখানে প্রথম আলো একেবারে তথ্য, উপাত্ত, প্রমাণ সহ প্রমাণ করে দিয়েছে যে 52 জনের ভুয়া তালিকা এখানে রয়েছে। এই যখন অবস্থা, মানে এই যে এখন জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ এই ব্যাপারে ভুয়া নামের ছড়াছড়ি হচ্ছে, অথচ আমরা এতদিন সমালোচনা শুনে আসছিলাম, সমালোচনা করছিলাম যে আওয়ামী লীগের আমলে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা হয়েছে এবং তার আগেও মানে আগের সরকারের আমলেও ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করার মহোৎসব, প্রতিটা সময়ই আমরা ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করার মহোৎসব দেখেছি। এখন শুরু হয়েছে ভুয়া জুলাই যোদ্ধা তৈরির মহোৎসব। এই যে আমরা মানে নৈতিকতার কোথায় গিয়ে দাঁড়িয়েছি, অথচ আমরা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এসবের স্বপ্ন দেখেছিলাম। জুলাই যোদ্ধারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে আমরা একটা নতুন বন্দোবস্ত পাবো, যে বন্দোবস্তে সবাই সৎ হবে, সততার মাধ্যমে সমস্ত কর্মকাণ্ড চলবে। অথচ তারাই কিংবা তাদের স্টেক হোল্ডাররাই এই কর্মকাণ্ড নিশ্চিত করেই ওই 28 জন ব্যক্তি নিজে নিজে করতে পারেনি। নিশ্চিত করেই তারা উপরের কোনো গং ধরেছে, কোনো গ্যাংয়ের মাধ্যমে এই কাজটা করেছে এবং যে গ্যাং ফায়দা লোটার জন্য এই কাজগুলো করেছে, আহত নিহত সব ক্ষেত্রে
এই ধারা কি বন্ধ হবে, কিংবা যে তালিকা সরকার এখন পর্যন্ত দিয়েছে আহত নিহতদের যে তালিকা, সেই তালিকাকে এখন পর্যন্ত পরিশুদ্ধ তালিকা বলার কি কোনো স্কোপ রয়েছে? আবার সরকার যখন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 জন শহীদের দাবি করছে বারবার, তখন এখন পর্যন্ত গেজেটে আমরা 834 কিংবা 840 জনের তালিকা পাচ্ছি, 1400 জনের তালিকা এখন পর্যন্ত কিন্তু পাইনি। মাত্র 1400 জনের তালিকা করতেই যদি এই ব্যর্থতা আমরা দেখি গত 14.5 মাসে, তাহলে সরকার কি করলো গত 14.5 মাসে, কি কাজে ব্যস্ত ছিল, সেই প্রশ্নটা এসেই যায়। দর্শক, এই ব্যাপারে আপনার ভাবনা কি? আদতে সরকার কোন কাজে ব্যস্ত ছিল যে তালিকাটাই করতে পারলো না, নাকি এখানে একটা ফাঁক রাখা হলো? এই ফাঁক রাখার উদ্দেশ্য কি এরকম যে এই ফাঁক থাকলে একটা পক্ষ দাবি করতে সুবিধা পাবে যে এই আন্দোলনে যে সংখ্যা, নিহত হওয়ার যে সংখ্যা বলা হচ্ছে, সেই সংখ্যাটা আদতে সঠিক সংখ্যা নয়? সেটা বললে কি অপরাধ হয়ে যাবে যদি কেউ এটা বলে ফেলে সরকারের এই ব্যর্থতার কারণে? আপনার মতামত জানিয়ে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।